ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যেন এক ঝটকায় বদলে দিয়েছে বাংলাদেশের রাজনীতির পুরো চিত্র। যে সমীকরণ এতদিন স্থির মনে হচ্ছিল সেটাই এখন উল্টে গেছে নতুন বাস্তবতায়। কে ভেবেছিল এমন নাটকীয় মোড় অপেক্ষা করছে? এবার সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী, আর আলোচনার কেন্দ্রবিন্দুতে ডক্টর শফিকুর রহমান। এখন তিনি আনুষ্ঠানিকভাবে বিরোধী দলীয় নেতা। রাজনীতির অঙ্গনে এটি নিঃসন্দেহে বড় এক পরিবর্তন, কিন্তু চমক এখানেই শেষ নয়। জুলাইয়ের রাজপথ কাঁপানো আন্দোলনের পরিচিত মুখ ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম এখন সংসদে উপবিরোধী দলীয় নেতা। রাজপথ থেকে সরাসরি জাতীয় সংসদ, এটাও এক তাৎপর্যপূর্ণ মাত্রা। অনেকে ভাবতে পারেন এগুলো কেবল পদবি, নামের আগে নতুন একটি উপাধি যোগ দেওয়া। বিরোধী দলীয় নেতা ও উপবিরোধী দলীয় নেতার সঙ্গে জড়িয়ে থাকে সাংবিধানিক মর্যাদা, বিশেষ প্রোটোকল, সরকার সুযোগ সুবিধা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। রাষ্ট্রের নির্ধারিত প্রোটোকল অনুযায়ী পতাকাবাহী গাড়ি, সরকারি বাসভবন, নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা সবই এই পদগুলোর অংশ। তাই বিষয়টি কেবল রাজনৈতিক পরিচয় পরিবর্তন নয়, এটি ক্ষমতার কাঠামোর ভেতরে এক গুরুত্বপূর্ণ অবস্থান। রাজনীতির দাবার বোর্ডে তাই নতুন চাল শুরু হয়েছে। ক্ষমতার করিডোরে যখন তাদের নাম ঘোষণা করা হয়, তখন থেকেই তাদের জন্য এক নতুন বাস্তবতা তৈরি হতে শুরু করে। এই বাস্তবতা কেবল নতুন পদবিতে সীমাবদ্ধ নয়, বরং এটি এক গোটা ব্যবস্থাপনার সূচনা, যা তাদের জীবনযাত্রার মাত্রা পুরোপুরি বদলে দেবে। প্রথমেই আসে বাসস্থানের প্রশ্ন। ডক্টর শফিকুর রহমান, যিনি এখন রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত, তার জন্য প্রস্তুত করা হচ্ছে মিন্টু রোডের সুরক্ষিত সরকারি বাসভবন। এই বাড়ি কোনো সাধারণ বাসস্থান নয়, এটি একটি দুর্গ, যার চারপাশে থাকবে কঠোর নিরাপত্তা বলয়। তবে তিনি যদি সরকারি বাড়িতে না থেকে নিজের পছন্দের বাসায় থাকতে চান, সেক্ষেত্রেও সরকার তার পিছু ছাড়বে না। তাকে প্রতি মাসে একটি মোটা অঙ্কের ভাড়া ভাতা প্রদান করা হবে, যাতে তিনি তার পছন্দের জায়গায় থেকেও কাজ করতে পারেন। অর্থাৎ তিনি যেই পথেই হাঁটুন না কেন, সুবিধা দুই দিক থেকেই তার অপেক্ষায় থাকবে। এরপর আসে যাতায়াত ব্যবস্থা, যা ক্ষমতার প্রতীক হিসেবে সবচেয়ে বেশি দৃশ্যমান। আর কখনো তাদের রাস্তায় জ্যামে আটকে থাকতে হবে না। ডক্টর শফিকুর রহমানের গাড়ির সামনে এখন উড়বে বাংলাদেশের পতাকা। আইন অনুযায়ী তিনি পাবেন একটি সরকারি গাড়ি, সাধারণত একটি পাজারো, জিপ বা উচ্চমানের সেডান কার। এই গাড়ির সামনের স্ট্যান্ডে পথ করে উড়বে জাতীয় পতাকা, যা কেবল একটি প্রতীক নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতার এক ভ্রাম্যমাণ প্রকাশ। এই গাড়ির জ্বালানি খরচ, রক্ষণাবেক্ষণ সবকিছুই বহন করবে রাষ্ট্র। শুধু তাই নয়, গাড়ি চালানোর জন্য নিয়োজিত থাকবেন একজন সরকারি বেতনভুক্ত ড্রাইভার। যখনই তিনি ঢাকার ভেতরে বা বাইরে কোথাও যাবেন, তখন তাকে দেওয়া হবে বিশেষ পুলিশি প্রোটোকল বা এসকর্ট। পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে তার জন্য রাস্তা পরিষ্কার করে নিয়ে যাবে। একজন বিরোধী দলীয় নেতার সময়ের অমূল্য, তাই ট্রাফিক জ্যামে আটকে থাকা তার মর্যাদার পরিপন্থী। কিন্তু এত বড় দায়িত্ব একাকী পালন করা প্রায় অসম্ভব। এজন্য রাষ্ট্র তাদের দিচ্ছে এক বিশাল ব্যক্তিগত বাহিনী বা পার্সোনাল স্টাফ। ডক্টর শফিকুর রহমানের দাপ্তরিক কাজ সামলানোর জন্য সরকার নিয়োগ দেবে একজন পিএস বা একান্ত সচিব। এই পিএস কোনো সাধারণ কর্মচারী নন, তিনি একজন উপসচিব পদমর্যাদার বিসিএস ক্যাডার অফিসার, যিনি রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় অভ্যস্ত। তার অধীনে থাকবেন একজন এপিএস বা সহকারী একান্ত সচিব এবং একজন পিও বা পার্সোনাল অফিসার। এর বাইরেও বাসার কাজের জন্য থাকবেন বাবুর্চি, মালি, ক্লিনার, গানম্যান এবং পিয়ন সহ প্রায় 8 থেকে 10 জনের একটি স্টাফ বাহিনী। এদের সবার বেতন ভাতা পরিশোধ করবে রাষ্ট্র। সংসদ ভবনেও তার জন্য প্রস্তুত করা হবে একটি সুসজ্জিত অফিস কক্ষ, যেখানে আলাদা অফিস স্টাফ এবং যাবতীয় আধুনিক সরঞ্জাম তার সেবায় নিয়োজিত থাকবে। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক তরুণ নেতা নাহিদ ইসলামও পিছিয়ে নেই। প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে তিনিও পাবেন জাতীয় পতাকা লাগানো সরকারি গাড়ি, সরকারি বাসভবন বা বাড়ি ভাড়ার সুবিধা। তার জন্য থাকবে পিএস, এপিএস এবং ব্যক্তিগত স্টাফের ব্যবস্থা এবং নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা। এবার আসা যাক আর্থিক অবস্থার কথায়। বিরোধী দলীয় নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমান মন্ত্রীদের সমান মাসিক বেতন পাবেন, যা সব মিলিয়ে প্রায় 1,15,000 টাকার কাছাকাছি। আর নাহিদ ইসলাম পাবেন প্রতিমন্ত্রীর স্কেল অনুযায়ী বেতন। এর বাইরে থাকবে নির্বাচনী এলাকার জন্য আলাদা ভাতা, আপ্যায়ন ভাতা এবং চিকিৎসা ভাতা। দেশে বা বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচের একটি বড় অংশ বহন করবে রাষ্ট্র। জাতীয় কাজে বিদেশে ভ্রমণ করতে হলে তারা ব্যবহার করবেন ভিআইপি লাউঞ্জ এবং ভ্রমণ করবেন বিজনেস বা ফার্স্ট ক্লাসে। তবে এইসব গাড়ি, বাড়ি আর টাকার বাইরে সবচেয়ে বড় যে জিনিসটি তারা পেয়েছেন তা হলো ক্ষমতা। ডক্টর শফিকুর রহমান এখন বিদেশি কূটনীতিকদের কাছে গভর্নমেন্ট ইন ওয়েটিং বা ছায়া প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবেন। যখন কোনো বিদেশি রাষ্ট্রদূত বা জাতিসংঘের প্রতিনিধি বাংলাদেশে আসবেন, প্রধান
প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরই তাদের পরবর্তী গন্তব্য হবে বিরোধী দলীয় নেতার কার্যালয়। এটি আন্তর্জাতিক প্রোটোকলের অংশ, অর্থাৎ বহির্বিশ্বের কাছে তিনি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সংসদে যখন বাজেট পেশ হবে বা কোনো গুরুত্বপূর্ণ বিল পাস হবে, তখন তার বক্তব্য রাখার জন্য স্পিকারকে তাকে প্রধানমন্ত্রীর সমান বা কাছাকাছি সময় দিতে হবে। তার সেই বক্তব্য রেকর্ড হিসেবে থাকবে এবং রাষ্ট্রের নীতি নির্ধারণে ভূমিকা রাখবে। এছাড়া বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে তিনি গুরুত্বপূর্ণ পদে থাকবেন। এই কমিটিগুলোর কাজ হলো মন্ত্রণালয়গুলোর কাজের তদারকি করা। এই ক্ষমতার বলে তিনি আমলাতন্ত্রকে জবাবদিহিতার আওতায় আনতে পারবেন। সচিব বা বড় বড় কর্মকর্তারা কমিটিতে এসে তার প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবেন। এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, জনগণের ট্যাক্সের টাকায় এই গাড়ি বাড়ি পিএস এপিএস কি বিলাসিতা নয়? কিন্তু আধুনিক রাজনীতির প্রেক্ষাপটে চিন্তা করলে দেখা যায় এগুলো আসলে বিলাসিতা নয়, বরং লজিস্টিক সাপোর্ট। ডক্টর শফিকুর রহমান যখন ছায়া সরকার বা শ্যাডো ক্যাবিনেট চালাবেন, তখন তার এই সরকারি অফিস এবং স্টাফরাই হবে তার ওয়ার রুম। বাজেটের মতো জটিল বিষয় নিয়ে সরকারের ভুল ধরার জন্য তার দরকার বিশাল গবেষণা। তার সরকারি পিএস এপিএস এবং গবেষণা সেই তথ্য উপাত্ত তৈরি করে দেবেন। অর্থাৎ রাষ্ট্রের টাকায় পাওয়া এই জনবল, এই সুবিধাগুলো তার গঠনমূলক রাজনীতি করার রসদ যোগাবে। অন্যদিকে নাহিদ ইসলামের ক্ষমতায়নও একটি বড় বার্তা বয়ে নিয়ে আসে। জুলাই বিপ্লবে ছাত্ররা রাস্তায় স্লোগান দিয়েছে, রক্ত দিয়েছে। এখন নাহিদ ইসলাম সেই শক্তি নিয়ে প্রশাসনের টেবিলে বসছেন। তার পতাকাবাহী গাড়িটি শুধু একটি বাহন নয়, এটি তরুণ প্রজন্মের জন্য একটি বার্তা যে আমরা রাষ্ট্র পরিচালনাতেও অংশ নিতে জানি। শিক্ষা মন্ত্রণালয় বা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মতো জায়গায় দুর্নীতি বা অনিয়ম নিয়ে যখন তিনি প্রোটোকল মেনে প্রশ্ন তুলবেন, তখন প্রশাসন নড়ে চড়ে বসতে বাধ্য হবে, যা হয়তো একজন সাধারণ এমপির পক্ষে করা কঠিন ছিল। সুতরাং এই প্রোটোকল, নিরাপত্তা এবং সুযোগ সুবিধাগুলো তাদের জন্য কোনো উপহার নয়, বরং এগুলো তাদের কাজের হাতিয়ার, যাতে তারা বিরোধী দলের গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এবং সরকারের উপর কার্যকর চাপ সৃষ্টি করতে পারেন। মিন্টো রোডের বাড়িতে বসে তারা কি সরকারের গঠনমূলক সমালোচনা করবেন নাকি আপোষ করবেন, সেটাই এখন দেখার বিষয়। তবে এটা নিশ্চিত যে বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের সংজ্ঞা এবং স্টাইল দুটোই বদলে গেছে। মঞ্চ প্রস্তুত, সাজ সরঞ্জাম সম্পন্ন, আর অভিনেতারা পেয়েছেন তাদের চিত্রনাট্য। জাতি তাকিয়ে আছে, অপেক্ষা করছে।